পুরো মার্চ মাস জুড়ে জঙ্গি বিরোধী অভিযানের মধ্যে যথেষ্ট মনোযোগ না পেলেও রিজার্ভ চুরির 1 বছর পেরোনোর পর আবারও বাংলাদেশ ব্যাংক নানা ঘটনা দুর্ঘটনায় এই মাসটি জুড়েই শিরোনাম হয়েছে। 14ই মার্চ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের ইমেইল অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার 10 দিনের মাথায় আগুন লাগে বাংলাদেশ ব্যাংক ভবনের 14 তলায় ঠিক বৈদেশিক মুদ্রানীতি বিভাগেই। আর ওই আগুন লাগার দুদিন আগে ওয়াল স্ট্রিট জার্নালে খবর আসে যে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানতে পেরেছে গত বছর ফেব্রুয়ারিতে চীনা মধ্যস্বত্বভোগীদের সহায়তায় উত্তর কোরিয়ার হ্যাকাররাই বাংলাদেশ ব্যাংক থেকে বিপুল অঙ্কের অর্থ লোপাট করে। এ ঘটনায় উত্তর কোরিয়াকে দায়ী করে মামলা দায়েরেরও প্রস্তুতি নিচ্ছে মার্কিন কর্মকর্তারা। প্রাথমিকভাবে হ্যাকাররা 10 কোটি 10 লাখ ডলার চুরি করলেও পরে 2 কোটি ডলার উদ্ধার করা সম্ভব হয়। বাকি টাকা উদ্ধারের বিষয়ে আমাদের অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংক এখনো আত্মবিশ্বাসী হলেও ফিলিপাইনে গত বছরের মাঝামাঝিতে নির্বাচনে যেমন প্রেসিডেন্ট বদলেছেন তেমনি উচ্চকক্ষ সেনেটেও বদল এসেছে এবং বাংলাদেশকে টাকা ফেরত দেওয়ার পক্ষে লবি করছিলেন এমন অনেকেই আর এখন সেনেটর নেই। আমাদের অর্থমন্ত্রী সব টাকা ফেরত পাওয়ার আগে এই ঘটনার বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশে রাজি না হলেও ফিলিপাইন মনে করে রিজার্ভ চুরির হোতারা আছে বাংলাদেশ ব্যাংকের ভেতরেই। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে 800 কোটি ডলারের এই রিজার্ভ চুরির চেয়ে টাকার অঙ্কে আরো কয়েক গুণ বেশি অনেক বড় বড় আর্থিক কেলেঙ্কারির ঘটনা ঘটলেও আধুনিক বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক চুরির ঘটনাগুলোর অন্যতম হিসেবে চিহ্নিত এই ঘটনার রহস্য উদ্ধারে হাল ছাড়েনি এফবিআই। কিন্তু নিজেদের নিরাপত্তা বিধানে আমরা সতর্ক হলাম কতটুকু, এসব নিয়ে আলাপ করতে আজ রাজকাহন স্টুডিওতে সময় দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ। স্বাগত আপনাদের দুজনকে। ডক্টর সালেউদ্দিন আহমেদ, আমি যদি আপনাকে দিয়েই শুরু করি, আপনার মনে হচ্ছে কিনা, মানে এইগুলো সবই কোইন্সিডেন্সই নিশ্চয়ই, কিন্তু মনে হচ্ছে কিনা যে এই বৈদেশিক মুদ্রানীতি বিভাগের ইমেইল হ্যাক হওয়ার ঘটনা কিংবা সেখানে আগুন লেগে যাওয়ার ঘটনা আবারও কি একটু মনে করিয়ে দেয় যে আমরা আসলে যথেষ্ট সতর্ক হলাম কিনা গত বছরে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর? প্রথম ঘটনায় বৈদেশিক মুদ্রা রিজার্ভ চুরির পরে যে ঘটনা দুটো ঘটেছে সেটা অনেকটা কাকতালীয় আমরা মনে করতে পারি, কারণ খুব যে কোনো সুস্পষ্ট প্রমাণ আছে যে কারা এটার সাথে জড়িত। কিন্তু তিনটি ঘটনাই কিন্তু আমাদের অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত করে তোলে, কারণ এইরকম যদি ঘটনা ঘটতে থাকে, সেটা চুরি না অন্যান্য সেন্ট্রাল ব্যাংকের অনেক রকম গুরুত্বপূর্ণ তথ্য থাকে এবং বিষয় থাকে, সেইগুলো যদি হয়। যে আমি এই ব্যাপারে একটু বলি যে শুধু এখন হ্যাক হচ্ছে টাকা পয়সা, তথ্য যদি হ্যাক হয়ে যায় মারাত্মক ব্যাপার হবে একটা, তাই না? আমাদের ডিজাস্টার রিকভারি জিনিসটা আছে, ডিআর আছে, সেখান থেকে যদি এইখানে ডিআরএ যদি আবার হ্যাক করে ফেলে তাহলে তো আমাদের একেবারে আমাদের অসম্ভব একটা ইসে হবে। যাই হোক, এখন যেটা উচিত, মানে আমি প্রথমে বলি যে ঘটনাটা মানে প্রেক্ষিতটা নাই বললাম, কি ঘটনা ঘটেছে কি কি কারণে। প্রথমত আমি মনে করি যে এখানে বাংলাদেশ ব্যাংকের অনেক জটিল, তাই না, এখানে পেমেন্ট সার্ভিস আছে, বিএফটি আছে, আরটিজিএস আছে, একসাথে অনেকগুলো সে করতে, এই যে আপনার প্রযুক্তিগত জিনিস আছে। প্রথমত হলে এখানে আমাদের ব্যবস্থাপনার একটা দুর্বলতা ছিল, কারণ এক একটা জিনিস এফআরটিএমডি দেখে ফরেন রিজার্ভ, আবার অটোমেটিক ক্লিয়ারিং হাউস দেখে আরেকটা, তা আবার অন্যগুলো, মানে বিভিন্ন জিনিসগুলো তো বিভিন্ন এসে দেখে, তার মধ্যে ব্যবস্থাপনা একটা ব্যাপার ছিল, আছে এখনও। দ্বিতীয়ত পরিবীক্ষণ ব্যাপার, যে কোনগুলো হচ্ছে কীরকম কী ব্যাপারগুলো একটু মনিটর করা। এখানে মনিটর প্রসেসের পদ্ধতির মনিটর করতে হয়, আবার সাথে সাথে হার্ডওয়্যার জিনিসপত্রগুলো কি ঠিক আছে কিনা এগুলো মনিটর করতে হয়। এবং এটা মানে একজন যদি হঠাৎ করে ফেল করে, কারো কিছু আসতে না পারে, তখন আরেকজন কী করবে এটা। তৃতীয়ত প্রযুক্তির ব্যাপারটা আছে। আপনি জানেন প্রযুক্তি যতই ভালো করি, হ্যাকাররা তার চেয়ে আরও বেশি। অনেক দেশে তো আপনার হ্যাকারদের আপনার এমপ্লয় করা হয় প্রযুক্তি সে, কারণ তারা বেটার জানে। এখানে প্রযুক্তির ব্যাপারটা সবচেয়ে বেশি এখন আমাদের গুরুত্ব আরোপ করতে হয়। প্রযুক্তির দুইটা জিনিস, একটা হার্ডওয়্যার, একটা সফটওয়্যার, তাই না? যন্ত্রপাতি বেশি আর একটা সফটওয়্যার। এখন যেটা আমাদের এখন সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে যে প্রযুক্তি আমরা যতই ইসে করি, সেটা আবার আপনার যারা হ্যাকার বা যারা কিছু করতে চায় তারা চেষ্টা করবে এটাকে হ্যাক করতে। তো ফরেন রিজার্ভ ইসের ব্যাপারে যেটা হয়েছে, ফরেন রিজার্ভ ম্যানেজমেন্ট এবং একটা পেমেন্ট অর্ডার কিন্তু অতি সহজে জানে, কারণ এগুলো বাংলাদেশ ব্যাংক ইব্রাহিম খালেদ সাহেব অ্যামোর্টাইজেশন শিডিউল থাকে, একটা বোনাফাইডি একটা
হেডের মাধ্যমে যায়। এখন হঠাৎ করে কেউ বলবেন একজন এলসি খুলছে তাকে $10 মিলিয়ন দিয়ে দাও, ফেডারেল রিজার্ভ ব্যাংক সেটাও বলে যে এলসি খোলার জন্য কেন টাকা দেয়, কিন্তু দিয়েছে কিন্তু কনসালটেন্টের টাকা, মেট্রো রেলের টাকা। কিন্তু এইগুলি কিন্তু সম্যক ধারণা আছে, যারা করেছে তারা এগুলো জানে যে বাংলাদেশ ব্যাংক কোথায় কি দেবে, কারণ ডিরেক্টলি ওয়ার্ল্ড ব্যাংকের টাকা কন্ট্রাক্টরে পে করা বাংলাদেশের মাধ্যমে যায়, সেটা অন্য দেশ। এইটা জিনিস, অতএব এই ব্যাপারে যারা নলেজেবল আছে তারা করেছে। আর এই যে পেমেন্টটা যেটা করা হয় সেটা কিন্তু কতগুলো কনসেপ্ট আছে, চেকার, মেকার, অ্যাপ্রুভার, একজনের সাথে হয় না, 3 জনের কোড, 3 জনের আপনার মিলতে হবে। আর এই সমস্ত ট্রানজাকশন ডেডিকেটেড কম্পিউটার ছাড়া হয় না। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট আগুনের ঘটনাটিতে বলা হচ্ছে যে দলিলপত্র কোনো কিছু পড়েনি, শুধু কম্পিউটার, স্ক্যানার, প্রিন্টার আর কিছু আসবাব পড়েছে। কিন্তু এই যে 1 বছর পর আবার ওই ডিপার্টমেন্টের ইমেইল হ্যাকড হতে পারলো এবং তা থেকে হ্যাকড ইমেইল বিভিন্ন জায়গায় চলে গেল। এবারও বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে যে না, কোনো টাকা চুরি তাতে ঘটেনি, কিন্তু সেটা তো একটা আসলে খুব আশঙ্কার ব্যাপার। টাকা চুরি, আমি আগেই বললাম, টাকা চুরি মানে তথ্য চুরি যাবে। আর ব্যাংক থেকে তো আপনার অনেক ব্যাংকে ইমেল চলে গেছে। তবে হ্যাকিংটা যে কোনো এসে করতে পারে হ্যাকিং, কিন্তু বাংলাদেশ ব্যাংকে আরেকটু বেশি সজাগ হতে হবে, কারণ বাংলাদেশের মাধ্যমে তো অন্য জায়গায় ইমেলগুলি এফআরটিএমডি থেকে যায় যখন বিভিন্ন ইসেতে, তখন ওরা ভাবে যে এই মেলটা আসছে জেনুইন। অতএব এইখানে যেটা আমি এই প্রসঙ্গে বলি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল টাকা, আপনি টাকা চুরি গেছে আপনি এইসব করবেন, রিকভারি করতে চান, কিন্তু আমি একটা দেখলাম যেটা আমি মনে একটা দুর্বল দিই, যে টাকা উদ্ধারের ব্যাপারে বেশি সচেষ্ট, কিন্তু আমরা আমার গৃহটাকে সুরক্ষা করব সেটার ব্যাপারে ছিলাম না। আপনার বাড়িতে চুরি হলে প্রথম দরজাটা ঠিক করবেন, জানালা ঠিক করবেন, তারপরে পুলিশে খবর দেবেন, সে টাকা উদ্ধার করবে, সেটা তো বড়। কিন্তু আপনি দেখেন, আমরা এখনো জানি না যে বাংলাদেশ ব্যাংকের প্রযুক্তিটা কিভাবে করেছে, সাইবার সিকিউরিটি কিভাবে আপনার এনশিওর করছে, এটা কিন্তু না জানার কোনো কারণ নাই। হতে পারে তদন্ত প্রতিবেদন আপনি জানালেন না, তাই না, কিন্তু এখানে কিন্তু রিকমেন্ডেশন আছে, সেগুলো তো ইমপ্লিমেন্ট করতে পারে। এবং হ্যাঁ, রিকমেন্ডেশনও ছিল। ডক্টর ইব্রাহিম খালেদ, আমি খন্দকার ইব্রাহিম খালেদ, আমি আপনার কাছে যেতে চাই যে এই বিষয়টাই তো বোধহয় সবচেয়ে বেশি আশঙ্কিত করছে সবাইকে, যে ঘরটা আসলে সুরক্ষিত করা হলো কিনা গত ফেব্রুয়ারির ওই ঘটনার পর, এবং বিশেষভাবে 14ই মার্চ যখন আবারও ইমেইল হ্যাকিং এর ঘটনা ঘটলো ওই একই ডিপার্টমেন্টে, এবং কিভাবে ঘটলো, কেন ঘটলো, তার আসলে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা এলো না, তখন আবারও এই আশঙ্কাটাই সামনে চলে আসে কিনা। এটা যেহেতু দর্শকরা পছন্দ করেন বিশ্লেষণ করতে, সেই জন্য কতগুলো তথ্য তুলে ধরি, সেটা ইন্টারেস্টিং হবে। এর থেকে কোনো ফলাফল হবে কিনা জানি না। 21শে মার্চ গত মঙ্গলবার, এর আগের মঙ্গলবারে যুক্তরাষ্ট্রের সাইবার বিষয়ক সবচাইতে বড় যে সিকিউরিটি সংস্থা, ওটার নাম হলো ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, তার একজন বড় কর্মকর্তা নাম হলো রিক লেজেট, তিনি সম্মেলনে বলেছেন সারা পৃথিবী সম্বন্ধে বাংলাদেশের একটা পার্ট ছিল, সেটা হলো বাংলাদেশ ব্যাংকের অর্থ চুরি। তো তিনি বলেছিলেন যে আমি কিন্তু 22 বা 23 তারিখে প্রথম আলো থেকে বলছি, এবং সেখানে সরাসরি ওই নিউজ রিপোর্টটা, পরে কিন্তু অন্যরকম হয়ে গেছে। সেদিন ছিল যে 2টি রাষ্ট্র জড়িত, পাকিস্তান এবং নর্থ কোরিয়া, সেই সঙ্গে চায়নার কিছু লোক জড়িত, রাষ্ট্র না। তো এটি কিন্তু আমি আবার ওয়াল স্ট্রিট জার্নাল এবং ব্লুমবার্গে পড়ছিলাম, সেখানে আবার শুধু নর্থ কোরিয়ার কথা আর চীনা মিডলম্যানের কথা আছে। সেটি হলো এফবিআই এফবিআই থেকে, এটা এফবিআই না, এটা এনএসএ। আচ্ছা আচ্ছা, দুটো ভিন্ন। সেই জন্যই এফবিআই কেন জানি না, হয়তো নর্থ কোরিয়ার ব্যাপারে তাদের অনেক আছে, ধরতে চায়, কিন্তু পাকিস্তানের নাম ছিল, এবং সেটি আপনি 22 বা 23 তারিখে প্রথম আলো দেখলে পাবেন, বড় খবর এটা। তো এখন ওর সাথে মেলাতে চেষ্টা করি। কিন্তু ওখানে যিনি কোঅর্ডিনেট করছিলেন মিটিংটা, তিনিও একজন বড় সড়ো ব্যক্তি, তিনি ছিলেন ওদের অ্যাটর্নি, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল জন কার্লিন। তো কার্লিন প্রশ্ন করলেন ওই কর্মকর্তাকে যে আপনি রাষ্ট্রের কথা বলছেন জড়িত, একটা রাষ্ট্র কি আর একটা রাষ্ট্রের টাকা চুরি করে আপনি বিশ্বাস করেন? এবং তার উত্তরে তিনি বলেছেন ইয়েস আই ডু, মানে ঠিক এই কথা আমি করি। তাই ইন্টেলিজেন্সের লোক যখন এত অ্যাফার্মেটিভ ভাবে বলে ইয়েস আই ডু, তার মানে তার পকেটে যথেষ্ট তথ্য আছে, সেই জন্যে। তো একটা সাইড। এখন আমরা যোগ করছি ফিলিপিন্সে যে ভদ্রলোক, যে সাংবাদিক এইটা প্রথম প্রকাশ করেছিলেন, ওনার নামটা আমি লিখে নিয়ে এসেছি, তার নাম ছিল বোধহয় ড্যাক্সিন লুকাস।
তিনি 23 তারিখে, গত 23শে মার্চ বিবিসিকে একটা ইন্টারভিউ দিয়েছেন, বেশি দিন আগে না। তো সেখানে তিনি বলেছেন যে দুটি কারণে জিনিসটা ধামাচাপা পড়ে গেছে। একটা, নতুন সরকার, তারা এটা নিয়ে মাথা ঘামাতে চায় না। আর দ্বিতীয়ত, এখন যারা কর্মকর্তা তারা বিশ্বাস করেন যে বাংলাদেশ ব্যাংকের লোকজন এর মধ্যে জড়িত। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। আমি সেই যদি এখন আমেরিকার রিপোর্ট আর এই রিপোর্টটাকে মেলাই, পাকিস্তান জড়িত এবং বাংলাদেশ ব্যাংকের মধ্যে কিছু লোক জড়িত, নর্থ কোরিয়া জড়িত না ওটা বলছি না, আমি বলছি পাকিস্তানেরটা, নর্থ কোরিয়াটা। হ্যাঁ, এখন তাই যদি হয়, এখানে বাংলাদেশে এক সময় পাকিস্তানের বেশ ইনফ্লুয়েন্স ছিল, বিশেষ করে 2001 থেকে 5 জামাত ইসলামী যখন ক্ষমতায়, তখন প্রত্যেকটা সিভিল সার্ভিস, পুলিশ, তাদের লোকজন ঢোকানো ছিল এবং তারা খুব প্রকাশ্যে আমাকেও বলেছেন, তারা 1-to-1 আলাপে, যে কি করবে, সরকার পরিবর্তন হলেও স্থায়ী সরকার পরিবর্তন হবে না, আমরা সেক্রেটারি লেভেলে 1, 2, 3, 4 করে 4 জন আমাদের লোক বসিয়ে গেলাম, আপনি কি সেক্রেটারিকে ট্রান্সফার করবেন, নেক্সট ম্যান আমাদেরই লোক। এই কথা এখানে অনেকেই জানেন এটা। তা ওই সময় বাংলাদেশ ব্যাংকে তাদের কোনো লোকই কি ঢোকে নাই? এই প্রশ্ন এখন আসছে, যে যারা ইনকুইজিটিভ দর্শক তাদের জন্য প্রশ্ন। যদি থেকে থাকে তাহলে একটা লিঙ্ক পাওয়া যায় যে ফিলিপিন যে বলছে বাংলাদেশ ব্যাংকের লোক, কিছু লোক জড়িত বা নেগলিজেন্স হোয়াটএভার, তো সেইটা কি এরকম যে যেহেতু পাকিস্তান জড়িত, তাদের কিছু লোকজন এখানে ছিল, তারা কিন্তু খারাপ অফিসার না, দে মাস্ট বি ভেরি ইন্টেলিজেন্ট, কারণ যারা এসব লিঙ্ক আপ যাদের থাকে তারা খুব ইন্টেলিজেন্ট অফিসার হয়। সেটা যদি হয় তাহলে এখন আমাদের ইন্টেলিজেন্সের কাজ হবে এটা আরেকটি তদন্ত করে বের করা যে আমাদের ভিতরে। কিন্তু আমাদের অর্থমন্ত্রী তো বলছেনই যে আসলে টাকা ফেরত পাওয়ার আগে, ডক্টর সালেউদ্দিন আহমেদ যেটা বলছিলেন যে আমরা তো আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি টাকাটা ফেরত আনার ব্যাপারে, তো টাকা ফেরত পাওয়ার আগে নাকি এই তদন্ত প্রতিবেদন প্রকাশ হবে না, মানে কয়েক দফাতে উনি টাইম দিলেন, তারপরে এখন এটা স্পষ্টই বলে দিয়েছেন আমরা তদন্ত প্রতিবেদন প্রকাশ করলাম না, তাতে কি আসলে ফিলিপাইন বা এফবিআই, মানে যেসব দেশে দেশে তদন্ত হচ্ছে, তারা আমাদের ব্যাংকের ভেতরের লোক জড়িত বলে যে সন্দেহ করছে, সেটা রোধ করা যাবে? বা সন্দেহ করবার আসলে কি সাবস্ট্যানশিয়াল রিজন আছে, মানে আসলে কি ব্যাংকের লোক ছাড়া সম্ভব এই ঘটনা? না, সম্ভব, সেটা হ্যাকিং সম্ভব, কিন্তু আমি জানি না ফরেন সার্ভিসের রিপোর্ট কি আছে, কিন্তু যেটা হতো নেগলিজেন্স থাকতেই পারে। নেগলিজেন্সটা হয় কি, একটা ঘটনা ঘটলে কিছুটা অমনোযোগিতা বা এটা থাকতেই পারে, সেটা কিন্তু সম্পৃক্ততা না। এখন ব্যাপারটা কি সম্পৃক্ততা না নেগলিজেন্স আমরা জানি না। আমার মনে হয় এই কারণেই বরং রিপোর্টটা প্রকাশ করা দরকার, যে কি বলেছেন তিনি, এবং যদি সম্পৃক্তই হয় তারা বললেই তো হবে না, তো বিচার হবে, আদালতে যাবে, প্রমাণ হলে শাস্তি হবে, কিন্তু এখানে সম্পৃক্ত থাকলে, বিচার হলে তাতে কি ফিলিপিন্সের দোষ কমে যাবে? কারণ তারা তো করেছে, সেটা প্রমাণিত, এবং তাদের কোর্টের থেকেই বলেছে যে এই টাকাটা এখানে এসছে, রিজার্ভ ব্যাংকের কাছে এসছে, এটা তো প্রমাণিত, তো সেটা তো পাল্টে যাবে না। বরং এখানে যদি কেউ কোলাবোরেট করে থাকে, ফরেস্ট সাহেব যদি বলে থাকেন, তারপরে দেখি না কি হয়েছে, আর উনি বললে এটা তো আদালতেই যাবে। আর নেগলিজেন্স যদি হয়, এটা খুব সামান্য ব্যাপার, নেগলিজেন্স কিন্তু হতেই পারে, নেগলিজেন্স মানে সম্পৃক্ততা। আমি একটা বিরতির পর এসে ডক্টর সালেউদ্দিন আহমেদ যে প্রসঙ্গটি খন্দকার ইব্রাহিম খালেদ তুললেন, যে অন্য দেশের সম্পৃক্ত থাকবার বিষয়টি, এফবিআই যখন নর্থ কোরিয়ার কথা বলছে, চীনের কথা বলছে, তারা আসলে রাষ্ট্রীয় সম্পৃক্ততার কথাই বলছে, যে এক রকমের রাষ্ট্রীয়ভাবে এর মধ্যে জড়িত হওয়া হয়েছে, এবং এফবিআই বলছে যে তারা উত্তর কোরিয়ার বিরুদ্ধেই মামলা করবে। তো এই রাষ্ট্রীয় সম্পৃক্ততার কারণ কি হতে পারে সেটা একটু জানতে চাইবো, আর টাকা ফেরত নেওয়ার ক্ষেত্রে, টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে সম্ভাবনা ক্রমে কমে আসছে কিনা সেটাও জানতে চাইবো। দর্শক থাকুন রাজকাহনে। রাজকাহনে ডক্টর সালেউদ্দিন আহমেদ, এই যে উত্তর কোরিয়ার সম্পৃক্ততা থাকবার অভিযোগ আনছে এফবিআই, এনএসএর, মার্কিন জাতীয় গোয়েন্দা, আরেকটি জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসএর উপপরিচালক রিচার্ড লেজেট বলছেন পাকিস্তান এবং নর্থ কোরিয়ার দুটো হ্যাকিং, মানে দুটো গ্রুপ এই হ্যাকিং এ জড়িত থাকতে পারে, এবং এফবিআই আসলে বলছে যে রাষ্ট্রীয় মদতে, মানে উত্তর কোরিয়া রাষ্ট্রীয়ভাবে এই চুরির সঙ্গে জড়িত, কাজেই তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াও তারা চালাচ্ছে। এই মানে এরকম একটি আন্তর্জাতিক রূপ পাওয়ার কারণ কি? মানে এটা আমি মনে করি বেশ জটিল বিষয়, তবে যাই হোক, ধারণা করেই বলতে হবে, রাষ্ট্রীয় মদত যদি থাকে বা যে কোনো রাষ্ট্র যদি জড়িত হয়, এখন ফেডারেল রিজার্ভ ব্যাংকের অথবা যে এফবিআই বা এনএসএর উচিত একেবারে কারা জড়িত,
আপনার মানে মামলা করার আগে তো তথ্যগুলি জানবে, এবং বাংলাদেশের স্বার্থে একটা দেশ যেখানে একটা সেন্ট্রাল ব্যাংক যেখানে হ্যাক্ট হয়েছে, তাদের মৌলিক দায়িত্ব যেটা জানানো যে এটা কিভাবে কারা কারা করেছে। এটা কোনো কারণ যখনই আদালতে যাবে তখন তো এই সমস্ত আনতে হবে তাকে। অতএব আমার মনে হয় নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে তারা এখন বলো এখান থেকে আমাদের জন্য, আমাদের দিক থেকে একটা প্রোঅ্যাক্টিভ বিষয় করতে হবে জানার জন্য। কারণ এখানে বলি আমাদের যেটা হচ্ছে, এখানে কথাবার্তা কিন্তু প্রচুর হচ্ছে, কিন্তু রিয়াল অ্যাকশনগুলো নেওয়ার ব্যাপারে তেমন না। যেমন আপনি বললেন যে আপনার রিজার্ভ কিভাবে উদ্ধার করবে টাকাটা। এখন উদ্ধার করাতে একটা বিষয়, কিন্তু মার্কোসের অর্থ উদ্ধার করতে 18 বছর লেগেছে, মার্কোসের বিলিয়ন। হ্যাঁ, কারণ তখন অবশ্য এত আইন ছিল না, সেটা লেগেছে, এখন হয়তো আরো কম। কিন্তু এটার পিছনে একেবারে যে সর্বশক্তি দিয়ে টাকাটা নিয়ে আসবো আর কিছু তাকাবো না, এটা ঠিক না। হ্যাঁ, এটা একটা হতে পারতো না ব্যাপারটা যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে বা পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্র হিসেবে মামলা করে দিলাম আর তারা টাকা নিয়ে হাজির হয়ে গেল। না, টাকাটা ঠিক আছে, অঙ্কটা বিষয় না। এখানে হলো আপনার যে জিনিসটা ঘটেছে এটা ভবিষ্যতের জন্য একটা অশনি সংকেত। সেটাই 500-600 কোটি টাকা ঠিক আছে উত্তর কোরিয়া দিল, বা ইভেন রিজার্ভ ব্যাংকে যদি কনভিন্স করে বাংলাদেশ থেকে, যদি ফিলিপিন সেন্ট্রাল ব্যাংকে বলে তোমাদের একটা কমার্শিয়াল ব্যাংক দোষী, তাকে তোমরা শাস্তির স্বরূপ বলো যে এটা পুনর্ভরণ করে দিতে, তাই না? কারণ সেন্ট্রাল ব্যাংক ওখানে বলতে পারে তোমাদের লাইসেন্স ক্যান্সেল করবে, এটা সেটা করতে পারে। এটা বাংলাদেশের জোর গলায় যদি বলে, ফিলিপাইন এত জোর গলায় বলছে যে বাংলাদেশ ব্যাংকের ভেতরে কেউ আছে। তো এটা ছাড়া আমি একই প্রশ্ন খন্দকার ইব্রাহিম খালেদকেও করেছিলাম যে আসলে কি বাংলাদেশ ব্যাংকের ভেতরে কেউ ছাড়া কি এই রিজার্ভ চুরির ঘটনাটি ঘটানো সম্ভব? মানে আমরা প্রতিবেদনটি প্রকাশে বারবার পিছপা হচ্ছি কেন? প্রতিবেদনটি প্রকাশ করলাম, আমাদের গাফিলতি আছে বা আমাদের দোষ আছে, তাতে কি আমরা টাকা ফেরত পাবো না? করছে আমাদের এই সুযোগটা তারা নিচ্ছে, তারা না দিতে পারলে তো বেটার। প্লাস এখানে একটা ব্যাপার আছে যে ফিলিপিন্স একটা কমার্শিয়াল ব্যাংক জড়িত, টাকা চালো। অর্থাৎ ফিলিপিন্স দেখছে যে আমাদের কোনো ব্যাপারে এরা জড়িত, বাংলাদেশে কেউ জড়িত কিনা অথবা কি প্রসেস, সেইগুলো এটা উচিত ছিল যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন। একটা ডক্টর ফরহাদউদ্দিন সাহেব, একটা সিআইডি করছে। অত এমন হতে পারে যে কোনো দুইটার মধ্যে যদি কিছু কনফ্লিক্টিং থাকে, ওটার মধ্যে একজনের নাম আছে ওটাতে নেই, আর ওটাতে ছিল না এটাতে আছে, হয়তো পরে আদালতে গেলে হবে সেটা। কিন্তু মূল জিনিসগুলো, প্রক্রিয়াটা কি হয়েছে, কোন কোন জায়গায় দুর্বলতা, সেটা চিহ্নিত করে তো একটা বাংলাদেশ ব্যাংকে বলতে পারতো যে তোমরা এইগুলো অ্যাকশনগুলি নাও, এবং সর্বসঙ্গে জানানো হোক যে কোথায় দুর্বলতাগুলি ছিল। এটা আপনার সুইফটে মেসেজটা দেওয়ার সময় হয়েছে কিনা, কারণ সুইফট মেসেজ এনক্রিপ্টেড হয়েছে না, তখনই কিন্তু ওখান থেকে কিন্তু লিড নিয়ে কিন্তু জানা যেত যে ঠিক আছে মেসেজটা কোত্থেকে গেছে, এইসব ব্যাপারে কিছুই তো জানি না। অতএব এই জিনিসটাকে ঠিক আমরা তো আসলে খুব পরিষ্কারভাবে স্পষ্টভাবে কাউকে দায়ী করতে পারছি না, কারণ ওখান থেকে হয়েছে। কারণ আইদার এটা তদন্ত প্রতিবেদন আছে, প্রতিবেদনটা পুরোটা প্রকাশ না করো, কথা আমি জেনেরিক স্টাইলাইজ জিনিসগুলো কিভাবে প্রসেসটাতে ঢুকলো, কোনো কম্পিউটার ইসে করলো কিনা, কোনো হার্ডওয়্যারের প্রবলেম ছিল কিনা, সফটওয়্যার যে প্রোগ্রামটা আছে সেটা দুর্বলতা আছে কিনা, সেটা হয়ে এটা শিক্ষণীয় হতো। পরে আবার আমরা অ্যাকশন নিতে পারি, সেটা কিন্তু কেউই জানি না। অতএব এরা একটা এক্সকিউজ হিসেবে, আর ফিলিপিন্সের যেটা একটা খেলো একটা যুক্তি যে আমরা করিয়ে দেবো না, এটা বাজে কথা। ওদের ব্যাংকারি জড়িত, যে মায়া দেগুইতে প্রথম জড়িত, তারপরে ওদের অন্যান্য অফিসার, প্লাস যারা ওই ফিলিপিনো ক্যাসিনো, আর ফিলিপিনো ক্যাসিনো সবচেয়ে ব্যাডলি অ্যাডমিনিস্ট্রেট, সবচেয়ে বাজে কিন্তু ফিলিপিনের যে মনিটরিং সিস্টেম, মানি লন্ডারিং, এটা সেটা খুবই খারাপ অবস্থা ফিলিপিনের, ভালো না খুব। অতএব এই জিনিসটা কিন্তু আমাদের এখন ভাবিয়ে তো, যে একটা ছিল যে ওদেরকে কনভিন্স করে যে তোমাদের দোষ, আরেকটা মিউচুয়াল লিগাল ইসে, যেটা অ্যাটর্নি জেনারেল সাহেব গিয়েছেন। তবে সেটা করতে একটা সময়ের ব্যাপার আছে, লিগাল ইসে করতে হবে, আপনার ভালো লয়ার ইসে করতে হবে, সেটা 500-600 কোটি মার্কোসের বহু টাকা ছিল দেখে ওরা সুইস লয়ার সুইস ইসেকে দিয়েছে। তো এই জিনিসটা এখন আমাদের জন্য সবচেয়ে ভাবিয়ে তোলে যে আপনার এই প্রসেসগুলো। আমি এই প্রসঙ্গে আরো বলি যে ফায়ার আই এবং আরো কনসালটেন্ট, একজন বিশ্ব ব্যাংকের একজন কনসালটেন্ট আগে বিশ্ব ব্যাংকে ছিলেন, উনি এটা করে উনি নিশ্চয়ই কিছু চিহ্নিত করেছেন, যদি ফরেন্সিক হিসেবে যদি তো সেই জিনিসটা কেন জানবে না? এখন শক্তভাবে বাংলাদেশ সরকার কেন বলে না যে কোন রাষ্ট্র জড়িত যদি থাকে বা কোনো ব্যক্তি জড়িত? এখানে অসুবিধা হচ্ছে কি, এখন ভেতরে কেউ জড়িত যদি থেকেও থাকে, এই ঢামাডোলে আস্তে আস্তে বিস্তৃতির দিকে চলে যাচ্ছে, এবং এটা কিন্তু একটা পারভার্স ইনসেন্টিভ। মানে খন্দকার ইব্রাহিম খালেদ, এটাই তো সবচেয়ে বিস্ময়কর, উৎসাহ দিচ্ছেন যে এটা করে কিন্তু পার পাওয়া যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের দিক থেকে আমরা আসলে কোনো অবস্থান দেখিনি এখনো যে আমরা আমাদের তদন্তে কে কে দায়ী পেয়েছি, এই জায়গায় লুপ হোলস পেয়েছি, এই জায়গায় খুঁত পেয়েছি, গাফিলতি পেয়েছি। লোকজনের নাম না বলেও বলতে পারে কি কি এই প্রতিষ্ঠানে, মানে আমরা যে একটা অবস্থান নিতে পারলাম না 1 বছরের বেশি সময় পরে, সেটা আমাদের অবস্থানকে দুর্বল করে কিনা, এটি একটি প্রশ্ন। আর
সংবাদ মাধ্যমে যেহেতু খবর নেই, আপনার মনে হয় কিনা যে বাংলাদেশ ব্যাংকের ভেতরে আসলে যথেষ্ট নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে? মানে আমরা তো খবর পাইনি গত এক বছরে, আর এর মধ্যে আবার ইমেইল হ্যাকের ঘটনা ঘটে গেল 14ই মার্চ। বাংলাদেশ ব্যাংকের অবস্থা হলো, তাদেরকে দোষ দিয়ে খুব লাভ হবে না, এই জন্য যে তাদের তো কিছুই করতে দেওয়া হচ্ছে না। তারা তো করছিল, ঘটনা ঘটার পরেই বাংলাদেশ ব্যাংকের লোক চলে গিয়েছিল ফিলিপিন্সে। তো তারপরে তো গভর্নরকেই পদত্যাগ করতে হলো। তিনি করেছেন বলে আমি মনে করি না, এটা একটা পলিটিক্স ছিল বলে মনে করি, তাকে পদত্যাগ করানো হয়েছে। তো ফলে আর বাংলাদেশ ব্যাংক কী করবে? চুপচাপ বসে আছে। যা করার সব তো সরকার, মানে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স করছে। এখানেই আমার প্রশ্ন যে মন্ত্রী মহোদয় লুকোচুরি করছেন কেন? তো আমি এই জন্য বললাম লুকোচুরি, যে হ্যাঁ, যদি কোনো প্রতিবেদন প্রকাশ সরকার না করতে চায় সেটা হতেই পারে, কিন্তু তিনি তারিখ দিলেন, অত তারিখে করব, সাংবাদিকরা হাজির হলো, তারপরে বললেন যে না আজকে করবো না, আরেকদিন আবার তারিখ দিলেন, সেদিনও তিনি করলেন না। তো এতে করে যদি আমরা বলি যে এই অ্যাকশনগুলোর জন্যই ফিলিপিন্সের রিয়াকশন হয়েছে, যে নিশ্চয়ই ওরা করেছে, তাহলে ওরা এরকম করছে কেন? তো এটা হলে তো দোষটা বাংলাদেশের উপরেই পড়ে। আমরাই গ্রাউন্ড প্রিপেয়ার করেছি। তো সেই জন্য আমার মনে হয় যে এই রাগ ঠাক করা, এখন যেটা হয়ে গেছে তাতে উল্টানো যাবে না। সুরক্ষিত করবার ক্ষেত্রে যথেষ্ট উদ্যোগী বলে মনে হয়েছে গত এক বছর। এইটার ভেতরে তো আমি জানি না, বাংলাদেশ ব্যাংকে চাকরি করি না এখন, আর কাজে ভেতরে কি হচ্ছে জানি না। তবে যেটুকুন বাইরে থেকে খবর পাই, হ্যাঁ কনসালটেন্ট আছে ওখানে, এবং সুরক্ষিত করার কাজ তারা তো করেছেন বলেই আমাদেরকে জানানো হয়েছে। আরেকটি ব্যাপারে যে হ্যাকিং এর কথা বললেন, যে আমাদের ইমেইল, এখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ইমেইলও কিন্তু হ্যাক হয়েছে। কাজে এই যে ব্যাপারটা, এগুলো প্রযুক্তির যত উন্নতি হবে তত বেশি এগুলো হতে থাকবে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি নিরাপত্তার জন্য আমরা গ্রহণ করি। তো এইটির সম্বন্ধে বাংলাদেশ ব্যাংকের ভেতরের লোকে ভালো বলতে পারবেন। আমরা যেটুকু শুনেছি তাতে তারা আপডেট করেছেন, এবং এটা কিন্তু একবার করলে হবে না, এটা বারে বারে, মানে প্রতিনিয়তই আপডেটিং প্রয়োজন হবে। আর এমনিও আমি জানি যে বাংলাদেশ ব্যাংকের সিস্টেম যায়, তাতে খুব সহজে এটা হবার কথা ছিল না। সেই জন্য আমরা জানতে চাই কেমন করে ঘটলো। এবং ফিলিপিন্সে, এবং আমাদের ওই সাংবাদিক যে ড্যাক্সিম লুকাস, তিনি কিন্তু বিবিসিকে বলেছেন যে শুধু বর্তমান কর্মকর্তারা নয়, প্রাক্তন যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, যিনি এখন নেই, তিনিও তাকে বলেছেন যে তিনিও এখন বিশ্বাস করছেন যে বাংলাদেশ ব্যাংকের ভেতরের লোকজন জড়িত বা কোনোভাবে সাহায্য করেছে। মানে যারা আগে বিশ্বাস করছিলেন না তারাও বিশ্বাস করছেন। পররাষ্ট্রমন্ত্রী ইম্পর্টেন্ট ব্যক্তি, কাজেই ব্যাপারটাকে হালকা করে দেখলে হবে না। এই মুহূর্তে আমার মনে হয় বাংলাদেশ সরকার উচিত হবে যা কিছু আছে, ফরাজউদ্দিন সাহেবের রিপোর্ট, সিআইডি রিপোর্ট, সবই প্রকাশ করে দেওয়া। কারণ ক্ষতি যাওয়া তো হয়েই গেছে, লুকিয়ে রেখে তো ওটাকে লাভ হবে না। প্রকাশ করে দিয়ে তখন একটা হইচই পড়ে যাবে, পড়ুক, ওর মধ্যে থেকে সত্যটা বের হয়ে আসবে। সত্য বের হয়ে আসাটা আমাদের জন্য জরুরি। আর সেই সঙ্গে যেটা আপনি বলেছেন, আমি সম্পূর্ণ একমত যে ওই আপডেটিং এর কাজটা একবার করলে হবে না, এটা করেই যেতে হবে। এবং তারপরেও কেউ তো অ্যাসিওর করতে পারবেন না যে কোনোদিন হবে না, হতেই পারে, কিন্তু সর্বাধিক সচেতনতা, যেটা আমি আগেও বলেছিলাম। আপনি নিজে একটা প্রসঙ্গ তুললেন, আপনি বললেন যে সে সময় ডক্টর আতিউর রহমানকে, তখন যিনি গভর্নর ছিলেন, তাকে পদত্যাগ করতে হলো। এরপর থেকে আপনার মনে হচ্ছে যে এটি আসলে একরকম সরকারি ডিল করছে বিষয়টি, মানে মন্ত্রী মন্ত্রণালয় থেকে ডিল করা হচ্ছে। তো এখন আবার দেখে, মানে এই সংবাদ মাধ্যমের খবর যদি আমরা দেখি, সে সময় শাস্তিমূলকভাবে যে 3 ডেপুটি গভর্নরের সাথে সাথে আমরা শুনলাম যে তারা সরে গেছেন, সে সময় নাকি তাদের চাকরিই ছিল না। আবার সংবাদ মাধ্যমে খবর আছে যে মহাব্যবস্থাপক পদে বিভিন্ন জনের, যাদের 3 বছর পর পর জায়গা বদল হওয়ার কথা, তাদের অনেকে 5 বছর 6 বছর ধরে আছেন। তার মানে ভেতরের জনবলের মনিটরিং এর জায়গায়ও তো দুর্বলতার খবর বেরিয়ে আসছে, শুধু সফটওয়্যারের সমস্যা না তাহলে। না, সে তো ঠিকই। এবং যে 2 জন ডেপুটি গভর্নরকে সরানো হলো, একজন যে মহিলা, যিনি নাকি চার্জে ছিলেন কম্পিউটারের, উনি ওই সময় দায়িত্বেই ছিলেন না। আরেকজন যে কাশেম, সেও বোধহয় ওই সময় চাকরিতে ছিল না, আমার যতদূর মনে পড়ছে। তাদেরকে সরানো, মানে পুরো ব্যাপারটাই কেমন যেন একটা রাগ ঢাকে। মানে এসকে সুর চৌধুরী, নাজনীন সুলতানা, আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, কারোরই নাকি সে সময় ওরা চাকরিতে ছিলেন না, পুনর্নিয়োগটা হয়নি। আর হ্যাঁ, এটা ঠিকই। সেই ক্ষেত্রে তাদের সরানোর
একটাই বোধহয় যে গভর্নরকে সরানোর কোনো তেমন যৌক্তিকতা আছে, কারণ গভর্নর কি করবে, উনি গভর্নরের পক্ষে ডিলিং রুমে, হ্যাঁ তার নৈতিক দায়িত্ব সেটা অন্য কথা, কিন্তু তাকে সরানোর ব্যাপারটা দরকার ছিল না। কারণ এই যে অল্পদিন আগে ডিসেম্বর মাসে রাশিয়ার সেন্ট্রাল ব্যাংকেও কিন্তু টাকা হ্যাকিং হয়েছে, গভর্নরও পদত্যাগ করে নেই, কোনো পিওনও পদত্যাগ করে নেই, কিছুই হয় নাই। তো এগুলি নিয়ে আমরা আননেসেসারি হইচই করে আমাদের দরকার হলো সত্য বের করা, কিন্তু তার চাইতে পলিটিক্সটা বেশি করে ফেলেছে। এবং আমি তো এখন সিটিজেন, উনি তো গভর্নর অনেক কথা বলতে পারেন না। আমার মানে যা শুনেছি কানে এসছে সেটা হলো যে অন্তত পক্ষে 2 জন পূর্বমন্ত্রী মোহিত সাহেব সহ আরেকজন বড় মন্ত্রী এবং একজন প্রযুক্তিবিদ, নাম করা, নামটা বলবো না, এরা মিলে এই চাপটা সৃষ্টি করেছিলেন। এবং সাংবাদিক, মোর দ্যান ওয়ান সাংবাদিক আমাকে বলেছেন যে মোহিত সাহেব বলেছেন যে আত্মীয় পদত্যাগ না করলে আমি পদত্যাগ করব। তো এটা কেমন কথা? অর্থমন্ত্রী কেন এই ধরনের চাপ সৃষ্টি করবেন? শেষ অনেক ঘটনা ঘটেছে, আমরা জানতে চাই, পুরো জিনিসটা এখন পরিষ্কার হতে চাই। আমি একটা বিরতির পরে সেই ডক্টর সালেউদ্দিন আহমেদ আপনার কাছে জানতে চাইবো যে অর্থমন্ত্রী ওই ঘটনার পর পর এরকম একটা রিয়াকশন দিয়েছিলেন যে এটা তো এমন কোনো টাকা না, মানে 800 কোটি টাকা। তো সেই বাংলাদেশের অর্থ খাতে যা বড় বড় কেলেঙ্কারি গত কয়েক বছরে হয়েছে, কয়েক হাজার কোটি টাকার নিচে তো কোনো কেলেঙ্কারি ঘটেনি, সেই তুলনায় টাকাটা কমই। কিন্তু আসলে এই ঘটনার তো শেষ দেখবার অপেক্ষায় অনেক দেশই আছে, কাজেই নিশ্চয়ই এই ঘটনার তদন্তটা চলবে এবং সেটা জানতেও আমাদেরকে হবে। দর্শক থাকুন রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। ডক্টর সালেউদ্দিন আহমেদ, আমাদের দেশে আমরা তদন্ত প্রতিবেদন বের করি কি না করি, বা সিআইডি এখনো তাদের তদন্ত চালাচ্ছে, আশা করছে যে এই জুনের মধ্যে হয়তো শেষ করতে পারবে। মানে আমরা কিছু প্রকাশ করি, কাউকে দায়ী করি বা না করি, এফবিআই বা ফিলিপিন্স, মানে যেসব দেশে তদন্ত চলছে এটা তো একটা আন্তর্জাতিক তদন্ত চলছে, কাজেই আসলে তো ধামাচাপা পড়বে না, আমরা এই রহস্য জানতেই পারবো। কারণ যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক থেকে তো টাকাটা বেরিয়েছে, এর জবাব তো দিতে হবে আসলে। না, একেবারে যে পড়বে না, কেনেডি মারা যাওয়ার জাস্টিস ওয়ারেনের বিরাট রিপোর্ট আছে, আকাশ প্রমাণ, কিন্তু এখন তো বেরোয়নি আসলে। অর্থাৎ কেনেডি এগুলো, এটা হয়েছে কি, তবে এটা এত বিশাল ব্যাপার না, একটা প্রেসিডেন্টের হত্যার ব্যাপার। এটা যেটা আমাদের, যেটা এখন কিন্তু সরকারি পর্যায়ে আমাদের একেবারে ফেডারেল রিজার্ভ ব্যাংকে বলা, এবং এই যে আপনার এই যে এফবিআই এবং যে তোমরা যে তদন্তটা করেছো এটার সেগুলো আমাদেরকে জানাও, কোন কোন জায়গায় এসে, কারণ এটা কাউকে শাস্তি দেবার ব্যাপার তো এসে দেবে, কিন্তু আমাদের ঘরটা গোছাবার জন্য লাগবে, কারণ এটা তো তারাও স্বীকার করবে যে আমার তো সেন্ট্রাল ব্যাংকে সুরক্ষিত করতে হবে, এটা অ্যাকশনগুলো আমি যদি না জানি কোথায় কোন ল্যাপসেস হয়েছে, তা আমি কি করে এটা এসে করবো? আমি অন্ধকারে হাত ধরিয়ে তো এসে করতে পারবো না। তবে এই জিনিসটা কিন্তু সবচেয়ে বেশি দরকার, না হলে কিন্তু আমাদের জন্য ভবিষ্যতের জন্য একটু ডিফিকাল্ট হবে। আমি মনে করি যে এখানে আপনার এই যে বাংলাদেশ ব্যাংকে আমি আগেই বলেছি যে প্রযুক্তিটা বেশ কতগুলো একসাথে হয়েছে, অটোমেটিক ক্লিয়ারিং হাউস, সিআইবি, ক্রেডিট ইনফরমেশন, তারপর আরটিজিএস, আবার এদের বিএফটিএন আছে, আবার সুইফট আগেই ছিল। তো এতগুলো আপনার ইন্টারলিঙ্ক জিনিসগুলো একটা জটিল জিনিস, এবং এটা কিন্তু সুরক্ষিত, নতুবা আরটিজিএস তো ডেইলি কত লক্ষ। এগুলোকে আমরা আসলে কোন তৃতীয় পক্ষের দ্বারা করাই, মানে সুইফট কাজটি কি সুইফটের কনসালটেন্টরাই করেন নাকি বাংলাদেশিরা? না, সুইফটের ইশারা ছিল, কিন্তু এগুলো কনসালটেন্ট বাইরে। সেটি আরেকটা জিনিস যে বাংলাদেশে এখন সময় আসছে আমাদের নিজস্ব যত, মানে আসলে কি বাংলাদেশ ব্যাংকের ভেতরের লোক কোনো গাফিলতি করলেন দায়ী হলেন, নাকি আসলে কোনো কনসালটেন্টরা, বিদেশি কনসালটেন্টরা তাও তো তাহলে বলে যায়। কারণ কনসালটেন্ট আসে নিয়ম হলো যে আমাদের যথেষ্ট লোকবল যদি ভালো দক্ষ থাকে, কনসালটেন্টের সাথে সাথে সে থাকে ব্যাক টু ব্যাক অনেকটা, যে আমি কাজ করছি, তারপর দেখছি কিভাবে ট্রান্সফার করছি, সোর্স কোডগুলো কিভাবে করছে, আমি চেঞ্জ করব, এটা আলটিমেটলি ওরা দিয়ে যায়, পরে কোডগুলো চেঞ্জ করা হয়, যে ওটা তো একটা কোড দিয়ে যায়, ওটা চেঞ্জ করে। তো সেই জিনিসগুলি কিন্তু এখন প্রয়োজন হলো, তখন সেই সময় যে যারা ছিল কাজে তারা যথেষ্ট পরিমাণ সজাগ ছিল কিনা বাংলাদেশি। আর বাইরের থেকে ফিলিপিনো অন্য কনসালটেন্ট এসছে, তো তারপরে অন্যরা ভারত থেকে আসছে, অন্য দেশ থেকে। তো এই কনসালটেন্টকে ওরা কিভাবে মনিটর করেছে, কেউ কাজ করেছে আপনি জানেন, কারণ ওরা তো মাথার ভিতরে নিয়ে গেছে, তো এটা তার ব্যাগে ভরে নিয়ে যান এই জিনিসগুলো। অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু একটু চিন্তা করার ব্যাপার। তবে ভবিষ্যতে সাবধান হওয়া দরকার যে আমাদের যথেষ্ট লোক বল আমাদের দক্ষ করতে হবে, এটার কোনো বিকল্প উপায় নেই। বাইরের কাছ থেকে আমরা নিতে পারি সাজেশন, তার হেল্প নেব, কিন্তু আমাদের একটা সম্পূর্ণ রকমে আমাদের ইসে করতে হবে। এবং আমার মনে হয় বাংলাদেশে কিন্তু দক্ষ লোক যা আছে সেটাই বোধ হয় আপনার ইসে করে না। আর বাংলাদেশ ব্যাংকের বোধ এখন সময় আসছে, কারণ এত বড় একটা জিনিস তো এটার মেনটেনেন্স, একটা কন্টিনিউয়াস আপগ্রেডিং করা
বাংলাদেশের ব্যাংকে কয়েকজন গুটি কয়েক জনবল দিয়ে সম্ভব না, একজন এক্সপার্ট একটা ইসে দরকার হতে পারে, কারণ আমরা বাইরেও আপনার এক্সপার্ট ইসে থেকে করে। অতএব একটু একটু চিন্তা ভাবনা করা দরকার, কারণ কন্টিনিউয়াস আপগ্রেড করতে হবে, মনিটর করতে হবে। বাংলাদেশ ব্যাংক একদম একেবারে ফুল টাইম এমপ্লয়িরা যেগুলি সবগুলি পারবে সবসময় তা না, তবে তারা সাথে সাথে কাজ করবে। এই জিনিসটা যদি না করে, এই যে মেনটেনেন্স এবং সেগুলো করা তো এগুলো ডিফিকাল্ট, এগুলো চিন্তা ভাবনা করতে হবে। আর অথবা বাংলাদেশ ব্যাংক সম্পূর্ণভাবে একেবারে সেলফ রিলায়েন্ট একটা আইটি ডিপার্টমেন্টে থাকবে। এখন যারা আছে তারা আছে, আইটি ডিপার্টমেন্ট আছে, কিন্তু একটা পুরোপুরি আপগ্রেড করার সময় কিন্তু আবার কনসালটেন্ট আনতে হবে বাইরে থেকে। শুধু সেটাই নেই, মানে সর্বশেষ ইমেইল হ্যাকিং এর বিষয়টি আসলে আমি জানি যে আপনি বলছিলেন খন্দকার ইব্রাহিম খালেদ যে হিলারি ক্লিনটনের ইমেইলও হ্যাকড হয়েছে নিশ্চয়ই, কিন্তু ইমেইল হ্যাকিং এর পরেও আসলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এখন খতিয়ে দেখছেন, এবং তারপরে তারা আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সাহায্য চেয়েছেন এই তদন্ত করতেও। মানে আসলে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ক্ষমতায়নের বিষয়টিতে গুরুত্ব দিচ্ছিলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, সেটা কি মনে করেন? আর এই যে বাংলাদেশ ব্যাংকের বা বাংলাদেশের অর্থ কেলেঙ্কারির ক্ষেত্রে, মানে আমাদের ভেতরে বাইরে আমরা এত রকম কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছি এবং যথেষ্ট রহস্যভেদ হচ্ছে না, সেটা আমাদের মানে ভাবমূর্তির জন্য কতটা ভালো হচ্ছে? না, ভাবমূর্তির তো প্রশ্ন নষ্ট করছে তো বটেই, কিন্তু কারণটা হলো যে কেন্দ্রীয় ব্যাংকের মতন করে গড়ে তোলার প্রচেষ্টা তো নাই। যেমন কেন্দ্রীয় ব্যাংক যদি কোনো প্রাইভেট ব্যাংকের দুর্ঘটনা ঘটে, ও বোর্ড মতো ভেঙে দিতে পারে এবং দিয়েছেও। কিন্তু যদি সোনালী ব্যাংকে হয় তাহলে পরে আইনেই লেখা আছে তুমি হাত দিতে পারবে না। আচ্ছা, তো এটা কেমন কথা? এই একটা ডাইকটমি আছে, এটা একটা ঝামেলা। সেকশন 46 অফ ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট, তাহলে তো ওই ব্যাংকগুলোতে করাই আরো সুবিধাজনক হচ্ছেও তাই। না হলে প্রাইভেট ব্যাংকে যেখানে এভারেজ আপনার ব্যাড ডেট হলো 5% প্লাস, সেখানে গভর্নমেন্ট হলো 22%, কোনো তুলনাই হয় না। তার মানে ওখানটায় চুরি করার জন্য সরকার আইনগতভাবে উন্মুক্ত করে দিয়েছে। তারপর ব্যাংকিং ডিভিশন এসে তো আরো কমপ্লিকেট, তারপর ব্যাংকিং ডিভিশন আরেকটা করে আরো কমপ্লিকেটেড। এটা ঠিক, আগে হতো কি, আগে ছিল না, আমার সময় আবার ব্যাংকিং ডিভিশন ছিল না। অর্থ সচিব যিনি, সেটা মাঝখানে যোগ করা হয়েছে। না, হ্যাঁ, অর্থ সচিব যিনি যথেষ্ট সিনিয়র লোক, তিনি এমনি টেমনি অ্যাপয়েন্ট করতেন। তাকে ইনফ্লুয়েন্স করা একটু কঠিন, কিন্তু সেই জন্য একটি জুনিয়র লোককে সচিব করে ব্যাংকিং ডিভিশন করা হলো। তাকে মন্ত্রী লাগে না, এমপিও ইনফ্লুয়েন্স করতে পারেন, করেছিল। যে কারণে একেবারেই যারা চিহ্নিত দুর্নীতিবাজ তারা এমডি চেয়ারম্যান হয়েছেন, কেউ ঠেকাতে পারেনি। তার মানে তো মানে আমাদেরকে যে মানে ফিলিপাইন বা অন্য দেশ সন্দেহ করছে যে আমরাই বোধহয় জড়িত, কাজে আমাদেরকে টাকা না দিলেও পার পেয়ে যাওয়া যাবে, মানে এরও একটা অযৌক্তিক একটা ইসে করছে, এক্সকিউজ করছে আর কি। কিন্তু আমরা আমাদের কেন্দ্রীয় ব্যাংকে উপযুক্ত করছি না, এটা আমি মনে করি। কেন অর্থ মন্ত্রণালয় কেন্দ্রীয় ব্যাংকে প্রতিদ্বন্দ্বী ভাবছেন এটা আমি বুঝতে পারি না। কারণ তার উচিত ছিল বরং কেন্দ্রীয় ব্যাংককে স্বয়ংসম্পূর্ণ করা, ক্ষমতাবান করা, তাতে তো সরকারি শক্তিশালী হয়। ভারতে দেখেন সেখানে এরকম প্রবলেম নাই। রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংকের চেয়ে 100 গুণ বড় হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সরকারি ব্যাংক। সেখান থেকে এগুলো ঘটে না, কারণ ওটা কেন্দ্রীয় ব্যাংক আছে, তারা দেখে এবং স্বাধীনভাবে চলতে দেয় কেন্দ্রীয় ব্যাংকে। সেই জন্য ওই সেকশন 46 অ্যামেন্ডমেন্ট না করলে বাংলাদেশের অর্থ জগৎ সমূহ বিপদে আছে এবং আরো বিপদে পড়বে, এটি দরকার ইমিডিয়েটলি। মানে সোনালী ব্যাংকের যে আইন হবে, ওই রূপালী কি বলে আপনার প্রাইম ব্যাংক, একই আইন হবে। আর দ্বিতীয় হলো ডিভিশন, যেটা আমরা বলছিলাম জুনিয়র সচিবের আন্ডারে, ওটা তুলে দেওয়া দরকার। এবং সামান্য সরকারি যে কাজগুলি করতে হবে ওটা অর্থ সচিব ইজ গুড এনাফ, উনিই করতে পারবেন, তাহলে অবস্থার কিছুটা উন্নতি হবে বলে আমি মনে করি। ডক্টর সালেউদ্দিন আহমেদ, আমাদের টাকা ফেরত আনতে আইনমন্ত্রী পর্যন্ত ফিলিপাইনে ঘুরেও এসেছেন। আমরা শেষও করব আলোচনা, মানে আমি একদম শেষে জানতে চাই যে এখন কি করার আছে, মানে আমরা আসলে কোন প্রক্রিয়ায় এগুলে এই রিজার্ভ চুরির অর্থ ফেরত, যেটাতে আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি, সেটা মানে ত্বরান্বিত হতে পারে বলে মনে করছেন? সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত, সেটা দুটা প্যারালাল ইসে করতে হবে। একটা হলো আমি যেটা আগেই বলেছি যে সেন্ট্রাল ব্যাংক থেকে, সরকার থেকে ওদের ফিলিপিন সেন্ট্রাল ব্যাংকে কনভিন্স করা,
ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক, যে তোমাদের একটা কমার্শিয়াল ব্যাংকের দোষ আছে তোমরা নিজেরা জানো না, তবে তোমার সেনেটার হিয়ারিং দিত না, ওদেরকে তোমরা তোমাদের দায়িত্ব ওদেরকে বলা রিজার্ভ ব্যাংকে এই টাকাটা পুনর্ভরণ করে দিতে, কারণ তাদের অফিসার এইটা একটা দিক। আর একটা লিগাল ইস্যুটা বাদ দিতে হবে না, কারণ তখন বলতে পারে করবো না। লিগাল ইস্যু যে আমাদের যে অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে যেটা নিয়ম আছে যে ওখানে ভালো লয়ারের সাথে এসে করবে, কারণ আমাদের লোকাল লয়ার গিয়ে ওখানে গিয়ে করা ডিফিকাল্ট হবে, কারণ আইন কানুনের ব্যাপার আছে এখানে, ডিফিকাল্ট হবে। অতএব সেইখানে আপনার লিগাল কোনো ফার্মের সাথে আলাপ করে এটা ইমিডিয়েটলি এই দুইটা অ্যাকশন না হচ্ছে, অ্যাটলিস্ট তখন রিজাল্ট ফিলিপিন বলতো না বাংলাদেশ সিরিয়াস, কারণ দুই দিকে আমাদেরকে ধরছে যখন, তখন এই আমরা তো বসে আছি, আমরা খালি বলছি। আমি এই কথাটা জিজ্ঞেস করতে চাচ্ছিলাম খন্দকার ইব্রাহিম খালেদ, ডক্টর সালেউদ্দিন আহমেদ আসলে যে দুটো পরামর্শ দিলেন, আমি ধারণা করি যে আমি মানে এই রিজার্ভ চুরির পর থেকে আপনাদের মুখে এই পরামর্শ দুটোই শুনছি, কিন্তু এই পরামর্শ দুটোর ক্ষেত্রেও তো আসলে খুব অগ্রগতি হয়নি। এখন পরামর্শ দিতে পারি, না শুনলে কি করতে পারি? রাষ্ট্রযন্ত্র তো আমাদের হাতে না। আমরা একই কথা, আমি একমত তার সাথে, মামলাটা করে ওখানে আমাদের লিগ্যাল ওখান থেকে লোক নিয়ে এটা করা উচিত, এবং করলেও 5-6 বছর কেটে যাবে, তা কিন্তু পাওয়া যাবে। ওটা করুক না, আমাদের আইন প্রক্রিয়া চলুক না, অ্যাটলিস্ট বাইরেও ভাবমূর্তি। আমি মামলা করব কিন্তু আমি যা যা পেলাম আমার তদন্তে তা প্রকাশ করব না, এটা তো আবার হবে না, কারণ মানে প্রকাশ করা উচিত। আমি মনে করি প্রকাশ করলে আমাদের কোনো ক্ষতি হবে না, লাভই হবে। গোড়ার দিকে আমিও বলতাম যে থাক, প্রকাশ না করলে, কিন্তু এখন দেখছি যে ক্ষতি হয়ে যাচ্ছে। ফরাজউদ্দিন সাহেব রেসপন্সিবল লোক, গভর্নর ছিলেন, উনি যেটা দিয়ে, এবং আমার মনে হয় উনি সম্পৃক্ত না, উনি বোধহয় ওই ইয়ের কথা, নেগলিজেন্সের কথা হয়তো বলে থাকবেন সম্ভবত। তো যাই যদি বলেও থাকেন, প্রকাশ করলে ক্ষতি কি আছে? এটা তো বিচার ছাড়া তো কিছু হবে না, বরং আমাদের কিছু ফাইন্ডিং নিয়েই তো আমাদের মামলা লড়তে যেতে হবে। আমি মনে করি যে এগুলো প্রকাশ করা উচিত স্বচ্ছতার খাতিরে, আর ওখানে মামলা ঠিক মতো চালানোর জন্য একটা ল ফার্ম নিয়োগ করা উচিত আপাততই, এবং আমাদের রিজার্ভ ব্যাংক আমেরিকার তাদেরকে দিয়ে একটু চাপ দেওয়া। ওরা রিজার্ভ ব্যাংকও বলতে পারে, এফআরবি ফেডারেল রিজার্ভ ব্যাংক রিজার্ভ ব্যাংকে না, আমাদের সেন্ট্রাল ব্যাংকে ফিলিপিনে, যে তোমরা সেন্ট্রাল, যে একটা সেন্ট্রাল ব্যাংকের টাকা চুরি করছে, তোমাদের একটা ব্যাংক ইনভলভ এখানে, তাই না? অতএব তোমরা এটা ব্যবস্থা, এবং এফবিআই এর ফাইন্ডিং গুলো আমাদেরকে জানানোর জন্য আপনি চাপ দেবেন। আমি একটা উদাহরণ দিই, আমাদের অনেক এলসি অনার করে না বা ইন্ডিয়ান লোকজন, আমার যখন ডেলিগেশন আসতো ইন্ডিয়ান চেম্বার, আমার সাথে বসতো, তোমাদের এই ব্যাংক আমাদের টাকা দেয় না, ওই ব্যাংক টাকা দেয়, তো আমরা সেন্ট্রাল ব্যাংকে ইন্টারফেয়ার করতাম, তাই না? বলতে তোমরা টাকা দিচ্ছ না কেন, তোমার ডকুমেন্ট ক্লিয়ার হয়েছে, দেবে না কেন? সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব এটা, যে অন্য ব্যাংক দিচ্ছে না, ওরা এসে বলতো ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স যে তোমাদের ব্যাংকরা এগুলো করছে, তো কেন সেন্ট্রাল ব্যাংক? এবং এফবিআই এবং এনএসএ এর যে ফাইন্ডিং গুলো, নর্থ কোরিয়া জড়িত না, পাকিস্তান জড়িত না, চীন জড়িত, সেগুলোও তো আমাদেরকে জানাতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সালেউদ্দিন আহমেদ, খন্দকার ইব্রাহিম খালেদ। দর্শক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বের আলোচনায়। পরবর্তী পর্বে ঢাকায় আইপিইউ সম্মেলন, এই বিষয়ে আলোচনা করবেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন আইপিইউর সভাপতি সাবের হোসেন চৌধুরী, জাসদ একাংশের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল এমপি, এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের চেয়ারম্যান মুন্সি ফয়েজ আহমেদ। সঙ্গে থাকবেন আপনিও।